দর্শক আমন্ত্রণ যমুনা আইডি শিরোনাম শুরুতেই। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রয়াণ বিশ্বজুড়ে শোক। বরাবরই আওয়াজ তুলেছেন নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে। ভুল বুঝাবুঝির কারণে গাজায় চিকিৎসক হত্যার 1 মাস পর ইসরায়েলি রিপোর্ট, আরও 30,000 তরুণকে নিয়োগ দিল হামাস। আবারও ইয়েমেন অভিযানের গোপন তথ্য ফাঁস মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। এবার ব্যক্তিগত গ্রুপে হামাস তথ্য শেয়ার হেক্সেথের। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো, সঙ্গে আছেন জানাতুন কলি। মারা গেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। বেশ কিছুদিন ধরেই ফুসফুসজনিত রোগে ভুগছিলেন তিনি। 1 মাস চিকিৎসা নেওয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। এরপর থেকেই বড় ধরনের জমায়েত এড়িয়ে চলেছেন তিনি। ষোড়শ বেনেডিক্ট অবসর নেওয়ার পর 2013 সালে পোপ ফ্রান্সিস নির্বাচিত হন এবং ভ্যাটিকানের কঠিন সময়ে আত্মপ্রকাশ করলে অল্প সময় পরিস্থিতি সামলে নেন পোপ ফ্রান্সিস। ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। পোপের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাথলিকদের মাঝে। 2017 সালে 3 দিনের জন্য বাংলাদেশের সফর এসেছিলেন তিনি। একের পর এক কেলেঙ্কারি আর বিতর্কের কারণে যখন ভাবমূর্তি সংকটে ছিল ভ্যাটিকান চার্চ, তখনই পোপ হিসেবে দায়িত্ব নেন ফ্রান্সিস। আসল নাম কার্ডিনাল হোর্হে মরিও বারগোলিও হলেও দায়িত্ব পালন করার পর সেন্ট সাধুর নাম নেন তিনি। আর তিনি দায়িত্ব নেওয়ার পরপরই আবারও জনপ্রিয়তার ধারায় ফেরে ভ্যাটিকান চার্চ। বরাবরই আওয়াজ তুলেছেন নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে। 120 কোটি ক্যাথলিকের ধর্মগুরু তিনি। 2013 সালের 13 মার্চ দায়িত্ব নেয়ার দিনই দিয়েছিলেন পরিবর্তনের ইঙ্গিত। পূর্বসূরিদের নাম গ্রহণের ধারা ভেঙে এক সেইন্টের নাম নিয়ে নজির গড়েন পোপ ফ্রান্সিস। প্রথম লাতিন আমেরিকান এবং 1000 বছরের একমাত্র নন ইউরোপিয়ান পোপের জন্ম আর্জেন্টিনায়, একটি ইতালীয় পরিবারে। বাবা মা নাম রেখেছিলেন হোর্হে মারিও বারগোলিও। রসায়নে স্নাতকোত্তর হলেও জীবনের শুরুতে নাইট ক্লাবের বাউন্সার হিসেবেও কাজ করেছেন। নানা চড়াই উতরাই পেরিয়ে 1969 সালে ক্যাথলিক পাদ্রী নিযুক্ত হন। দীর্ঘদিন ছিলেন বুয়েন্স আয়ার্সের কার্ডিনাল। ভ্যাটিকানের কঠিন সময়ে আত্মপ্রকাশ করলেও অল্প সময়ে পরিস্থিতি সামলে নেন পোপ ফ্রান্সিস। টাইম ম্যাগাজিনের পার্সন অফ ইয়ার, পিপলস পোপ সহ ভূষিত হন নানা বিশেষণে। সাধারণ জীবনযাপন, দরিদ্র অসহায় মানুষের জন্য ভালোবাসা আর সব ধর্মের মানুষের সহাবস্থানের বিশ্বাসের জন্যই বেশি পরিচিত পান তিনি। রাজনৈতিকভাবেও সমান সক্রিয় ছিলেন 266তম পোপ। সফর করেছেন বহু দেশ। সাধারণের পক্ষে কথা বলে অবস্থান শক্ত করেছেন বিশ্ব রাজনীতিতেও। আন্তর্জাতিক বিভিন্ন সংকট আর সহিংসতা বন্ধে অগ্রগামী ভূমিকা অন্য ধর্মীয় নেতাদের থেকে পোপ ফ্রান্সিসকে করেছে স্বতন্ত্র। কিউবা যুক্তরাষ্ট্র সম্পর্কে বরফ গলাতে যেমন উদ্যোগী হয়েছেন, তেমনি মধ্যস্থতা করেছেন কলম্বিয়ায় ফার্ক গেরিলাদের সাথেও। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নিপীড়ন বন্ধে শুরু থেকে ছিলেন উচ্চকণ্ঠ। কথা বলেছেন ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের সংকট, পরমাণু নিরস্ত্রীকরণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও। সবশেষ রুশ ইউক্রেন সংঘাত বন্ধেও হয়েছেন সোচ্চার। মৃত্যুদণ্ড ও গর্ভপাতের বিরোধিতা
মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার রক্ষার মতো বিষয়ে বরাবরই আওয়াজ তুলেছেন পোপ ফ্রান্সিস। নৈতিক দৃঢ়তার কারণে রক্ষণশীল, সংস্কারপন্থী বা উদারপন্থী সব দলের কাছে সমান জনপ্রিয় হলেও সমকামিতার মতো ইস্যুগুলোর বিরুদ্ধে সনাতন ভাবাদর্শেই ছিলেন অটল। সাধারণ মানুষের কাছে পোপের জনপ্রিয়তার সামনে অবশ্য ম্লান সব বিতর্কই। তরুণ বয়সেই সংক্রমণে ফুসফুসের একাংশ হারান পোপ। সম্প্রতি ডাবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৫ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ২২ মার্চ ছাড়া পান হাসপাতাল থেকে। এরপর থেকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি তাকে। অসুস্থতার কারণে এবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিয়া গির্জায় ইস্টার সানডের প্রার্থনায় নেতৃত্ব দিতে পারেননি। তবে সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়েছিলেন ভক্তদের সামনে। হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা আর সহিংসতার অন্ধকার দূর হয়ে ইস্টারের আলোক বর্তিতায় আলোকিত হোক বিশ্ব, শেষবারের মতো করেছিলেন এমন প্রার্থনা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বনেতা ও খ্যাতিমান ব্যক্তিরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোকবার্তা দিয়েছে হোয়াইট হাউস। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন, হাঙ্গেরীয় প্রেসিডেন্ট টমাস সুলিয়ক, ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ শোক জানান এই ধর্মগুরুর মৃত্যুতে। এর পাশাপাশি আর্চবিশপ অফ ইয়র্ক সহ প্রয়াত পোপকে শ্রদ্ধা জানিয়েছে বহু বিশ্ব ও ধর্মীয় নেতারা। তার আত্মার শান্তি কামনা করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ১ মাস পেরোলেও এখনও নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। নিরীহ বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে চলছে অবিরত বিমান হামলা। গেল ২৪ ঘণ্টায় আগ্রাসনে প্রাণ গেছে আরও ৩৩ ফিলিস্তিনির। আহত হয়েছেন উপত্যকার অর্ধশতাধিক বাসিন্দা। এদিকে সোমবার ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ গাজায় বানি সুহেইলার একটি বাড়িতে বিমান হামলা চালায় তেল আবিব, যাতে মৃত্যু হয় কমপক্ষে ৩ জনের। এর আগে রাতভর বোমাবর্ষণ চলে রাফা, খান ইউনিস, জাবালিয়া সহ একাধিক স্থানে। এছাড়া আল মাওয়াসি ক্যাম্প সহ নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিরন্তর বোমাবর্ষণ করে যাচ্ছে আইডিএফ সেনারা। ১.৫ বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণ গেছে ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনির। যদিও গাজার সরকারি তথ্য অনুসারে এই সংখ্যা ৬১,৭০০-র বেশি। অভিযান সংক্রান্ত ভুল বোঝাবুঝি থেকেই গাজায় ১৫ চিকিৎসা কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ঘটনার ১ মাস পর ইসরায়েলের তদন্ত প্রতিবেদনে উঠে আসলো এই তথ্য। হত্যাকাণ্ডে ইসরায়েল সেনাদের বেশ কিছু গাফিলতি খুঁজে পেয়েছে আইডিএফ। ভুল বোঝাবুঝি ছাড়াও নির্দেশ অমান্যের কারণেই ঘটেছে হত্যাকাণ্ড, যার প্রমাণ মিলেছে তদন্তে। আগের তদন্ত রিপোর্টে ভুল তথ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবার বরখাস্ত করা হয়েছে জড়িত এক ডেপুটি কমান্ডারকে। গেল মাসে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এক গাড়িবহরে জেনে শুনে কমপক্ষে ১০০ রাউন্ড গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। প্রাণ যায় ১৫ স্বেচ্ছাসেবী এবং চিকিৎসা কর্মীর। পরে তাদের মরদেহ মাটিতে পুঁতে রাখে আইডিএফ। ১ সপ্তাহের বেশি সময় পর দেহাবশেষ উদ্ধার করা হয়। এদিকে ইসরায়েলি তদন্তকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, জানিয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন স্বাধীনতন্ত্রের সংস্থা। নতুন করে কমপক্ষে ৩০,০০০ সেনা সদস্য নিয়োগ দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে গাজা, পশ্চিম তীর এবং আশেপাশের এলাকায় বর্বরতার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। আগ্রাসনের পাল্টা জবাব দিতেই হামাসের গোপন সামরিক ঘাঁটিতে চলছে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের অজুহাতেই গাজায় ১.৫ বছর ধরে বর্বরতম আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নৃশংসতা থেমে নেই দখলকৃত পশ্চিম তীরেও। এসব অভিযানে সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি প্রাণ হারিয়েছে হামাসের বহু সদস্য। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দাবি, চলমান যুদ্ধে তাদের হাতে নিহত হয়েছে হামাসের কমপক্ষে ১২,০০০ সদস্য। এদিকে হামাসের দাবি, গত ১.৫ বছরে ৬,০০০ যোদ্ধাকে হারিয়েছে তারা। গেল মার্চে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর থেকে আরও নৃশংস ইসরায়েল। এবার তাদের পাল্টা জবাব দিতে কমপক্ষে ৩০,০০০ যোদ্ধা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন বার্তা সংস্থার তথ্যের বরাতে জানা যায়, গেরিলা যুদ্ধের কৌশল রপ্তে উপত্যকায় ব্যাপক আকারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হামাসের নতুন সদস্যদের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির গোপন সামরিক ঘাঁটিতে রকেট হামলা ও বিস্ফোরক পুঁতে রাখার কৌশল শেখানো হচ্ছে তরুণ যোদ্ধাদের। মূলত ইসরায়েলি আগ্রাসনের মাত্রা চরম আকার ধারণ করায় বড় ধরনের মানব ও অস্ত্র সংকটের মুখে পড়েছে হামাস, যা সামাল দিতেই নেওয়া হয়েছে নতুন সদস্য নিয়োগের পদক্ষেপ। তবে ঠিক কবে, কোথায়, কিভাবে হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া তা স্পষ্ট করেনি কাশেম ব্রিগেড। তাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার MSF এর একটি পোস্টে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি, যেখানে গাজার চলমান গণহত্যার ভয়াবহ দৃশ্যের প্রকাশ পেয়েছে। ছবির বার্তায় লেখা ছিল, বিশাল এক গণকবরে পরিণত হয়েছে গাজা। স্থল, নৌ এবং আকাশপথে ইসরায়েলি হামলা ছড়িয়েছে নৃশংসতার সব মাত্রা। এদিকে লাখ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত। দীর্ঘ 2 দশক ধরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন অস্কারজয়ী এই শিল্পী। আবারও ইয়েমেনে ভয়াবহ হামলা চালালো যুক্তরাষ্ট্র। এবার রাজধানীর সানার একটি বাজারে বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে 12 জনের, আহত কমপক্ষে 30 জন। রোববার রাতে চালানো হয় এই হামলা। এখনও ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে অনেকে। শঙ্কা বাড়তে পারে প্রাণহানি, চলছে উদ্ধার কাজও। শনিবার রাজধানীর সানা এবং উপকূলীয় হইদেদায়ে 29 দফা ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন সেনারা। টার্গেট করা হয়েছে বিমান এবং সমুদ্র বন্দর। গেল বৃহস্পতিবার হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে 80 বেসামরিকের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে পাকিস্তানে। রোববার রাজধানী ইসলামাবাদের সড়কে জড়ো হয় হাজার হাজার মানুষ। র্যালি নিয়ে প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন সড়ক। আর গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান লেখা প্ল্যাকার্ড এবং ব্যানার দেখা যায় বিক্ষোভকারীদের হাতে। সড়কে ছিল প্রতীকী মরদেহ। ফিলিস্তিনি শুধু মাত্র ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। আর গাজায় অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিও জানান তারা। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্রের তথ্য প্রকাশ করল ইরান। প্রচলিত অস্ত্রে AI প্রযুক্তি যুক্ত করেছে তেহরান। অত্যাধুনিক এই সমরাস্ত্র এরই মধ্যে যুক্ত করা হয়েছে দেশটির সমর ভাণ্ডারে। সামরিক প্রস্তুতির পাশাপাশি সাইবার হামলার জন্য আলাদা বাহিনী গঠন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি। একের পর এক ভূগর্ভস্থ ঘাঁটি, গোপন ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মোচন করে শক্তিমত্তার জানান দিয়ে যাচ্ছে ইরান। কখনো মাটির নিচে, আবার কখনো সাগরের জলরাশির নিচে সুরক্ষিত স্থাপনা বানিয়ে সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে তেহরান। এবার আরও ভয়ঙ্কর তথ্য দিল দেশটি। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্রের অস্তিত্বের কথা স্বীকার করল ইরান। নিজস্ব প্রযুক্তিতে বানানো এসব অত্যাধুনিক অস্ত্র এরই মধ্যে সংযুক্ত হয়েছে ইরানের সমর ভাণ্ডারে। শনিবার ইরানের আল আলম নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন ইরানের স্থলবাহিনীর প্রধান। ইরানের কাছে অত্যন্ত উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে, যেগুলোর কিছু গোপন কিংবা অতি গোপনীয়। এগুলো অত্যাধুনিক সিস্টেম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ হলেও অস্ত্রগুলোর সক্ষমতা ব্যতিক্রমধর্মী। কৌশলগত কারণেই এতদিন অস্ত্রটির তথ্য সামনে আনেনি তেহরান। তবে গোপনে আগে থেকেই সক্রিয় ছিল ইরানি বহরে। শুধু তাই নয়, আধুনিক রণাঙ্গনে সাইবার হামলা মোকাবেলায় সম্পন্ন আলাদা বাহিনী গঠন করেছে ইরান। তেহরানের দাবি, যে কোনো ধরনের সামরিক হামলা ঠেকাতে সদা প্রস্তুত তাদের সামরিক বাহিনী, যা 80-র দশকে ইরাক যুদ্ধ পরবর্তী সময় থেকে ধাপে ধাপে পরিণত হয়েছে অত্যাধুনিক বাহিনীতে। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও ইয়েমেন অভিযানের গোপন তথ্য ফাঁস করে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এবার সিগন্যাল অ্যাপে খোলা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গ্রুপে হামলার গোপন তথ্য শেয়ার করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। হেগসেথের স্ত্রী, ভাই সহ তার উপদেষ্টা, এমনকি বন্ধু-বান্ধবও রয়েছে ওই গ্রুপে। গেল মাসেও একই কাণ্ড ঘটিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। 1
মাসের ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের। এবার ব্যক্তিগত একটি গ্রুপ চ্যাটে ফাঁস করেছেন ইয়েমেনে মার্কিন অভিযানের গোপন পরিকল্পনা। মেসেজিং অ্যাপ সিগনালে খোলা এই গ্রুপ চ্যাটে রয়েছেন হেগসেথের স্ত্রী জেনিফার রচেট, যিনি ফক্স নিউজের সাবেক প্রযোজক। এছাড়াও রয়েছেন তার আপন ভাই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রতিনিধি ফিল হেগসেথ। এর পাশাপাশি রয়েছেন হেগসেথের 2 উপদেষ্টা, ব্যক্তিগত আইনজীবী সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, চ্যাট গ্রুপে থাকা 4 জনের কাছ থেকে ইয়েমেন গ্রুপের যুদ্ধ পরিকল্পনা ফাঁসের বিষয়টি জানতে পেরেছে এসব গণমাধ্যম। মাত্র 1 মাস আগেই একই ঘটনা ঘটিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন হেগসেথ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপর অভিযান নিয়ে আলোচনা করতে একটি গ্রুপ চ্যাট খুলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তবে ভুলবশত এই গ্রুপে যুক্ত হয়ে যান দি অ্যাটলান্টিক পত্রিকার সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ। এতে ফাঁস হয়ে যায় স্পর্শকাতর বিভিন্ন তথ্য। বারবার একই ঘটনার পুনরাবৃত্তির ফলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ববোধ নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ঘটনার দায় সম্পূর্ণভাবে এড়িয়ে যান তিনি। তবে সামরিক অভিযানের মতো স্পর্শকাতর তথ্য ফাঁস করলেও প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে সাফাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সোমবার নয়াদিল্লির পালাম আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা চিলুকুরি, ভান্স সহ 3 সন্তান। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় শিশুদেরকে। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় ভান্স পরিবারকে। প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 2030 সাল নাগাদ ভারত এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ বৃদ্ধির প্রত্যাশা দিল্লির। আর তাই ভান্স মোদী উচ্চ পর্যায়ের বৈঠককে দেখা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে। শেষ হয়েছে ইস্টার সানডে উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত রুশ ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে একে অন্যকে দোষারোপ করছে দুপক্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি থাকার পরও দোনেস্কে অঞ্চলে অবস্থানরত সেনাদের ওপর হামলার চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীকে লক্ষ্য করে অন্তত 400-র বেশি গুলি এবং 900-র বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও অন্তত 2935 বার হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পোক্রোভস্ক এবং কুরস্ক অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে বোমা হামলা। পুরো ফ্রন্টলাইন জুড়ে ইউক্রেনের অবস্থান লক্ষ্য করে 1800 বারের বেশি গোলাবর্ষণ করেছে রাশিয়া। ব্যবহার করা হয়েছে 900-র বেশি ড্রোন। বাল্টিক সাগরের উপরে ন্যাটোর আকাশসীমায় 2 দফায় দেখা গেছে রাশিয়ার নজরদারি বিমান। আকাশযান দুটিকে শনাক্তের দাবি করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স। রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাবি, গেল সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার ন্যাটোর আকাশসীমায় দেখা যায় রুশ ইউশিন Il-20 মডেলের 2টি নজরদারি আকাশযানকে, যার একটিকে পোল্যান্ডের মালবোর্গ বিমান ঘাঁটি থেকে ধাওয়া করে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 2টি টাইফুন ফাইটার জেট। আর এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। কয়েক সপ্তাহ আগে ন্যাটোভুক্ত পোল্যান্ডে 200 সেনা সদস্য সহ 6টি টাইফুন ফাইটার জেট মোতায়েন করে যুক্তরাজ্য। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ।